কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের প্রথম সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের উপর সাবলি রয়েছে, অর্থাৎ সিবিসিএস সিলেবাস অনুযায়ী পলিটিক্যাল সায়েন্স জি অথবা সিসি 1 পেপারে তোমাদের যাদের সাবজেক্ট রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য তোমাদের মডিউল 1 থেকে 10 নম্বরের একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং মডিউল 2 থেকে 10 নম্বরের একটি গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয় বলার ছিল, তোমাদের এই সাবজেক্টের উপর থেকে সম্পূর্ণ পিডিএফ নোটস রেডি রয়েছে। তোমরা যদি কেউ পারচেস করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে SMS-এর মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ পিডিএফ নোটসটি তোমরা পারচেস করতে পারো। পূর্বের ভিডিওগুলিতে আমি তোমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট তোমাদের 10 নম্বর এবং 15 নম্বরের অ্যান্সার নিয়ে আলোচনা করেছি, কোশ্চেনের অ্যান্সার নিয়ে। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি, অবশ্যই তোমরা চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলি দেখে নিও, অবশ্যই তোমাদের উপকারে আসবে। এরপর দেখো, মডেল 1 থেকে 10 নম্বরের প্রথম কোশ্চেন ছিল সার্বভৌমত্বের একাত্মবাদী তত্ত্বের বহুত্ববাদী সমালোচনাগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি 10 নম্বরের কোশ্চেন। দেখো অ্যান্সারটি দেখে নাও। আধুনিক রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো সার্বভৌমিকতা। সার্বভৌমিকতা হলো সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর রাষ্ট্রের আইনগত চরম ক্ষমতা। সার্বভৌমিকতা সম্পর্কে একটি বহু প্রচলিত মতবাদ হলো বহুত্ববাদ। সার্বভৌমিকতা সম্পর্কে একাত্মবাদী তত্ত্বের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে বহুত্ববাদের উদ্ভব হয়। সার্বভৌমিকতা সম্পর্কে বহুত্ববাদী তত্ত্বের সমর্থকগণ হলেন ল্যাস্কি, বার্কার, মেটল্যান্ড, হেনরি মেইন প্রমুখ। মূল বক্তব্য: সার্বভৌমিকতা সম্পর্কে একাত্মবাদী তত্ত্বের মূল বক্তব্য হল রাষ্ট্র চরম ও সীমাহীন ক্ষমতার অধিকারী এবং সার্বভৌমিকতা অবিভাজ্য। কিন্তু বহুত্ববাদীরা সম্পূর্ণ বিপরীত মত পোষণ করেন। তাদের মতে রাষ্ট্র ও সমাজ গড়ে ওঠা বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান, তাই রাষ্ট্র এককভাবে সার্বভৌম ক্ষমতার অধিকারী হতে পারে না। একাত্মবাদীরা বলেছেন রাষ্ট্র আইনের উৎস এবং সেজন্য রাষ্ট্র আইনের ঊর্ধ্বে। কিন্তু বহুত্ববাদীরা বলেছেন রাষ্ট্র আইনের একমাত্র উৎস নয়, তাই রাষ্ট্র আইনের ঊর্ধ্বে হতে পারে না। বহুত্ববাদীরা বলেছেন ব্যক্তি জীবনের সমস্ত ক্ষেত্রে রাষ্ট্রের প্রাধান্য সমাজের কল্যাণ সাধন করতে পারে না, কারণ ব্যক্তি জীবনের সমস্ত ক্ষেত্রে রাষ্ট্রের প্রাধান্য ব্যক্তির স্বাধীনতাকে ক্ষুণ্ণ করবে। নেক্সট পয়েন্ট, বহুত্ববাদীদের সমালোচনা। বহুত্ববাদীরা 3টি দৃষ্টিকোণ থেকে সার্বভৌমিকতা সম্পর্কে একাত্মবাদী তত্ত্বকে সমালোচনা করেছেন। 1. সামাজিক প্রতিষ্ঠানের প্রয়োজনীয় দৃষ্টিকোণ থেকে, 2. আইনগত দৃষ্টিকোণ থেকে এবং 3. আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে। প্রথম পয়েন্ট, সামাজিক প্রতিষ্ঠানগত দৃষ্টিকোণ থেকে। বহুত্ববাদীরা বলেছেন আধুনিক সমাজের কাঠামো হলো যুক্তরাষ্ট্রীয়। সমাজে রাষ্ট্র ছাড়া বিভিন্ন ধরনের সামাজিক প্রতিষ্ঠানের অস্তিত্ব লক্ষ্য করা যায়, যেমন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান প্রভৃতি। রাষ্ট্র মানুষের সকল চাহিদা পূরণ করতে পারে না। রাষ্ট্রের কাজ হলো সীমাবদ্ধ। রাষ্ট্র শুধুমাত্র মানুষের বাহ্যিক আচার আচরণকেই নিয়ন্ত্রণ করতে পারে। ব্যক্তির অভ্যন্তরীণ গুণাবলী বিকাশে রাষ্ট্রের কোনো ভূমিকা থাকে না। এক্ষেত্রে সামাজিক প্রতিষ্ঠানগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দ্বিতীয় পয়েন্ট, আইনের দৃষ্টিকোণ থেকে। একাত্মবাদীরা বলেছেন আইনের একমাত্র উৎস হলো রাষ্ট্র, তাই রাষ্ট্র আইনের ঊর্ধ্বে। কিন্তু বহুত্ববাদীরা বলেছেন রাষ্ট্র আইনের একমাত্র উৎস নয়, কারণ রাষ্ট্র সৃষ্টির অনেক আগে থেকেই মানুষ কতকগুলি প্রথা ও রীতিনীতির দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হতো। এই প্রথা ও রীতিনীতি আইন স্বরূপ। সুতরাং রাষ্ট্র গড়ে ওঠার অনেক আগে থেকেই আইনের অস্তিত্ব ছিল, তাই রাষ্ট্র অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের মতো আইনের ঊর্ধ্বে নয়। একাত্মবাদীরা বলেছেন মানুষ শাস্তির ভয়ে আইন মেনে চলে, কিন্তু বহুত্ববাদীরা বলেছেন মানুষ আইন মেনে চলে শাস্তির ভয়ে নয়, সমাজে ঐক্য সংহতি বজায় রাখার জন্য। এরপর 3 নম্বর পয়েন্ট, আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে। বহুত্ববাদীরা আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকেও সার্বভৌমিকতা সম্পর্কে একাত্মবাদী তত্ত্বকে সমালোচনা করেছেন। বহুত্ববাদীরা বলেছেন বর্তমানে কোনো রাষ্ট্রেই বাহ্যিক ক্ষেত্রে চূড়ান্ত সার্বভৌম ক্ষমতা দাবি করতে পারে না, কারণ বর্তমানে প্রতিটি রাষ্ট্রকে আন্তর্জাতিক আইন প্রথা ইত্যাদি মেনে চলতে হয়। আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্র যদি চরম সার্বভৌম ক্ষমতার অধিকারী হয়, তাহলে বৃহৎ শক্তিশালী রাষ্ট্রগুলি দুর্বল ক্ষুদ্র রাষ্ট্রগুলিকে নিজেদের ইচ্ছা মতো দমন পীড়ন করবে এবং তাদের গ্রাস করবে। তাছাড়া বর্তমানে আন্তর্জাতিকতাবাদের যুগে বিশ্বের কোনো রাষ্ট্র এককভাবে টিকে থাকতে পারে না। প্রতিটি রাষ্ট্র নিজের অস্তিত্ব রক্ষার জন্য অন্য রাষ্ট্রের উপর নির্ভরশীল। তাই এই অবস্থায় রাষ্ট্রের অবাধ সার্বভৌমিকতার ধারণা অযৌক্তিক এবং মানব সভ্যতার পক্ষে মঙ্গলজনক নয়। এরপর দেখো নেক্সট পয়েন্ট, মূল্যায়ন। উপরিক্ত সমালোচনা সত্ত্বেও বহুত্ববাদীদের গুরুত্বকে পুরোপুরি অস্বীকার করা যাবে না। বহুত্ববাদীরা ব্যক্তি ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের স্বাধীনতা রক্ষার জন্য রাষ্ট্রের চরম ক্ষমতাকে বিরোধিতা করেছে। রাষ্ট্রের চরম ক্ষমতাকে বহুত্ববাদীদের আক্রমণ গণতন্ত্রের বিকাশে সাহায্য করেছে।
এরপর দেখে নাও নেক্সট মডেল 2 থেকে গুরুত্বপূর্ণ 10 নম্বরের কোশ্চেনের অ্যান্সারটি তোমরা দেখে নাও। দেখো মডেল 2 থেকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল উদারনৈতিক গণতন্ত্রের স্বার্থগোষ্ঠীর ভূমিকা আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি 10 নম্বরের কোশ্চেন। দেখো উত্তর লিখবে প্রথম পয়েন্ট ভূমিকা। সাম্প্রতিককালে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হলো স্বার্থগোষ্ঠী। মূলত যেসব গোষ্ঠী তাদের নিজেদের স্বার্থ রক্ষার কারণে সরকারের উপর সক্রিয়ভাবে চাপ সৃষ্টি করে, তা আদায়ের চেষ্টা করে, তাদের স্বার্থগোষ্ঠী বলা হয়। উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থায় স্বার্থগোষ্ঠীগুলি কতগুলি গুরুত্বপূর্ণ কার্য বা ভূমিকা পালন করে থাকে। স্বার্থগোষ্ঠী কার্যাবলী নিম্নে আলোচনা করা হলো। 1 নম্বর ক দাগের পয়েন্ট, স্বার্থের সংহতি ও আদায়। উদারনৈতিক গণতন্ত্রের বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষের স্বার্থ রক্ষার জন্য বিভিন্ন স্বার্থগোষ্ঠী গড়ে ওঠে। প্রতিটি স্বার্থগোষ্ঠী নিজ নিজ গোষ্ঠী স্বার্থ পূরণের জন্য সরকারকে প্রভাবিত করার চেষ্টা করে। স্বার্থগোষ্ঠী বিভিন্ন গোষ্ঠীর স্বার্থকে সুসংবদ্ধ করে, সরকারের কাছে পেশ করে এবং সরকারের উপর চাপ দিয়ে সেই স্বার্থ বা দাবিগুলি আদায় করে। এরপর দেখো নেক্সট পয়েন্ট, সংযোগ সাধন। উদারনৈতিক গণতন্ত্রের স্বার্থগোষ্ঠীগুলি জনগণের সঙ্গে সরকারের সংযোগ সাধন করে থাকে। স্বার্থগোষ্ঠীগুলি সবসময় একদিকে সরকার এবং অন্যদিকে জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে। স্বার্থগোষ্ঠীগুলো জনগণের অভাব অভিযোগ সরকারের মনোভাব জনগণের কাছে পৌঁছে দেয়। নেক্সট পয়েন্ট, কর্মসূচি ও নীতি নির্ধারণ। স্বার্থগোষ্ঠীগুলি সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ না করলেও অনেক সময় রাজনৈতিক দলের নীতি ও কর্মসূচি নির্ধারণের ক্ষেত্রে বিভিন্ন স্বার্থগোষ্ঠীকে সক্রিয়ভাবে ভূমিকা পালন করতে দেখা যায়। এরপর দেখো নেক্সট পয়েন্ট, রাজনৈতিক নিয়োগ। উদারনৈতিক গণতন্ত্রের স্বার্থগোষ্ঠীগুলি রাজনৈতিক নিয়োগের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে। বিভিন্ন দেশের রাজনৈতিক নেতৃত্ববৃন্দের রাজনৈতিক জীবন শুরু হয় বিভিন্ন স্বার্থগোষ্ঠীর সদস্য বা নেতা হিসেবে। নেক্সট পয়েন্ট, সরকারের পরামর্শদাতা। উদারনৈতিক গণতন্ত্রের স্বার্থগোষ্ঠীগুলি সরকারের পরামর্শদাতা হিসেবে কাজ করে। বর্তমানে দেখা যায় সরকার কোনো আইন প্রণয়ন করার আগে সংশ্লিষ্ট স্বার্থগোষ্ঠীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে, কারণ আলোচনার মাধ্যমে সরকার স্বার্থগোষ্ঠীর মনোভাব অনুভব করতে পারে। এরপর নেক্সট পয়েন্ট, রাজনৈতিক দলকে সাহায্য। স্বার্থগোষ্ঠীগুলি নিজেদের স্বার্থ পূরণ করার জন্য রাজনৈতিক দলের হয়ে কাজ করে। নির্বাচনের সময় তারা নিজেদের পছন্দ মতো রাজনৈতিক দলের পক্ষে প্রচার করে এবং দলকে আর্থিক সাহায্য দিয়ে সহানুভূতি পেতে চেষ্টা করে। এরপর সর্বশেষ পয়েন্ট, মূল্যায়ন। সুতরাং দেখা যাচ্ছে যে নিজেদের স্বার্থ পূরণ করার জন্য স্বার্থগোষ্ঠীগুলি আধুনিক রাজনৈতিক ব্যবস্থায় নানা প্রকার কার্য সম্পাদন করে থাকে এবং তার মাধ্যমে স্বার্থগোষ্ঠীগুলি জাতীয় রাজনীতিতে বিশেষ প্রভাব ও প্রতিপত্তির অধিকারী হয়ে ওঠে। তবে সব রাজনৈতিক ব্যবস্থার উপর স্বার্থগোষ্ঠীর প্রভাব সমান নয়, দেশ কাল পাত্রভেদে ভিন্ন। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন দুটির অ্যান্সার। মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেন দুটি। অবশ্যই ভালোভাবে তোমরা পরীক্ষার জন্য প্র্যাকটিস করেছিও এবং পূর্বের ভিডিওগুলিতে আমি তোমাদের সমস্ত ইম্পর্টেন্ট তোমাদের 10 নম্বরের কোশ্চেন এবং 15 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করেছি এবং তোমাদের PYQ SQ কোশ্চেনের সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি, অবশ্যই তোমরা চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলি দেখে নিও, অবশ্যই তোমরা উপকৃত হবে।